ফ্যামিলি ও কৃষক কার্ড চালু সহ 6 মাসে আগামীর পরিকল্পনা নির্ধারণ সরকারের বড় অর্জন বলছেন ক্ষমতাসীনরা। বন্ধ হয়েছে গুম খুন, রাজনৈতিক সংকট রয়ে গেছে মনে করেন বিশ্লেষকরা। বিচার বহির্ভূত হত্যার কথা তো শুনি, তো সুতরাং এটাই তো মানুষ চেয়েছে। নির্বাচিত সরকারের এই 6 মাসে দেশের সর্বোচ্চ আইনের অনুশাসন, বাক স্বাধীনতা এবং মানবাধিকার নিশ্চিত করা হয়েছে। রাজনৈতিক সমস্যাটা রয়ে গেছে, জনগণ স্বাভাবিকভাবে আশা করছিল যে এই সমস্যার সমাধান 6 মাসের মধ্যে হবে। দেশকে নতুন কিছু দিতে পারেনি বিএনপির সরকার, মূল্যায়ন জামায়াত নেতাদের। বিদ্যুৎ জ্বালানিতে অস্বস্তি, দলীয় সংকীর্ণতার কারণে পুরনো বৃত্তেই ঘুরপাক। জনগণের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হয় না, কারণ হলো আমরা যে সুযোগটা পেয়েছিলাম সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। তারা এই 6 মাসের যে জার্নি, তাতে নাগরিক সেবা যেগুলো আছে সেগুলো তারা প্রপারলি জনগণের কাছে পৌঁছাতে পারেনি। রূপপুর থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ মিলবে সেপ্টেম্বরে। কয়েক মাসের মধ্যে পূর্ণ উৎপাদনে যাবে প্রথম ইউনিট। সঞ্চালন নিয়ে চলছে যাচাই বাছাই। 2 দশক পর ফের আলোচনায় উগ্রবাদী হামলা, দুর্নিয়ন্ত্রিত বোমা উদ্ধারের ঘটনা ভাবাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। ভূরাজনৈতিক প্রভাব দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আমরা সবসময় এই বিষয়গুলো মনিটরিং করি এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে। এইটাকে নিয়ে দ্য হিন্দু পত্রিকার এই রিপোর্টটাকে নিয়ে বাংলাদেশের অনেক মিডিয়া এটাকে ছড়ানোর চেষ্টা করছে। ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের FH হলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ, প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ উত্তেজনা। পাটুরিয়া দৌলতিয়া ঘাট সংস্কারে কোটি কোটি টাকা গচ্ছা, নদী ভাঙন রোধে নেই টেকসই প্রকল্প। সরকারি দুই দপ্তরে রশি টানাটানিতে আটকে আছে সমাধান। রুশ ভূখণ্ড লক্ষ্য করে চলতি বছরের সবচেয়ে বড় হামলা ইউক্রেনের। 850 ড্রোন ধ্বংসের দাবি মস্কোর। রাশিয়ার পাল্টা হামলায় প্রকম্পিত কিয়েভ, 14 জনের প্রাণহানি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনায় বর্তমান সরকারের 6 মাসের বড় অর্জন। ক্ষমতায় এসেই বাস্তবে রূপ দেওয়া হয়েছে প্রতিটি নির্বাচনী অঙ্গীকার। বন্ধ হয়েছে গুম খুন কিংবা বিচার বহির্ভূত হত্যা। আছে গণতান্ত্রিক পরিবেশ আর বাক স্বাধীনতা। নতুন সরকারের 6 মাস নিয়ে এই আত্মমূল্যায়ন ক্ষমতাসীনদের। যদিও বিশ্লেষকরা বলছেন প্রতীকী কাজ করলেও নেই দৃশ্যমান অগ্রগতি। সরকার গৃহীত কর্মসূচিকে ইতিবাচক বললেও রাজনৈতিক সংকট রয়েই গেছে বলে মনে করেন তারা। সাইফুদ্দিন রবেনের রিপোর্ট। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত ও গ্রহণযোগ্য নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন দল। 5 বছর মেয়াদী সরকার 6 মাস পার করল। প্রতিদিনই সরকার প্রধান তারেক রহমান পার করছেন ব্যস্ত সময়। প্রধানমন্ত্রীর কঠোর নজরদারিতে মন্ত্রীরাও তটস্থ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার বাস্তবায়ন শুরু করেছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, ইমাম ওলামা মাশায়েখদের ভাতা দেয়া সহ নানান সামাজিক কর্মসূচি। এসব অঙ্গীকার বাস্তবায়ন শুরুর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণকে সরকারের এই সময়ের অর্জন বলছেন দায়িত্বশীলরা। গোটা জাতি মূল্যায়ন করবে যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন হচ্ছে কিনা। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে তার সাদাসিধে জীবনযাপন, এত পিপল ওরিয়েন্টেড, এগুলো সব কিছুই বিবেচিত হবে। ধারাবাহিকভাবে কোনোটাতে প্রি ট্রায়াল, কোনোটাতে ট্রায়াল, ফেজ 1, এভাবে কিন্তু প্রত্যেকটা কর্মসূচিকে বাস্তবতায় পরিণত করা হয়েছে, যেগুলো একটা সময় অনেকে মনে করছিলেন নিছক পরিকল্পনা। শিক্ষা এবং স্বাস্থ্যে যে গুণগত সংস্কার প্রয়োজন, মৌলিক কাঠামোগত পরিবর্তনগুলো রয়েছে, সেগুলো করা হচ্ছে। দেশের কিভাবে আরও বেশি আমরা বিনিয়োগ আনতে পারবো, কিভাবে আমাদের প্রবৃদ্ধি বাড়বে, কিভাবে কর্মসংস্থান তৈরি করবে, নারী এবং তারুণ্যের আকাঙ্ক্ষাকে কিভাবে ধারণ করবে, সেগুলো নিয়ে কাজ চলমান রয়েছে।
দীর্ঘ ফ্যাসিবাদ এবং অভ্যুত্থান শেষে নতুন রাজনৈতিক সরকারকে নানা চ্যালেঞ্জের মুখে দেশের দায়িত্ব নিতে হয়েছে, এমনটাই বলছেন সরকারের নীতি নির্ধারকরা। স্বল্প সময় চ্যালেঞ্জ ছিল, বা সেই চ্যালেঞ্জের প্রত্যেকটা নীতিগত সঠিক অবস্থানের মাধ্যমে জনগণের পাশে থাকার মাধ্যমে অ্যাড্রেস করা হয়েছে। নির্বাচিত সরকারের এই 6 মাসে দেশের সর্বোচ্চ আইনের অনুশাসন, বাকস্বাধীনতা এবং মানবাধিকার নিশ্চিত করা হয়েছে। সুশাসনের ভিত্তি হওয়া উচিত জবাবদিহিতা এবং স্বচ্ছতা। আমরা দেখছি যে কোনো মানুষ সরকারের সর্বোচ্চ ক্ষমতাধর মানুষটাকেও অবলীলায় প্রশ্ন করতে পারছে। তীব্রভাবে কথা বলছেন, সমালোচনা করছেন, টক শো করছেন, মঞ্চে বক্তৃতা করছেন, কাউকে তো হেনস্থা করা হয়নি, কারো বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, কোনো গুম এবং বিচার বহির্ভূত হত্যার কথা তো শুনিনি। তো সুতরাং এটাই তো মানুষ চেয়েছে। 6 মাস সরকারি মূল্যায়নের জন্য পর্যাপ্ত মনে না করলেও জনবান্ধব কর্মসূচিকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তবে সংস্কার নিয়ে রাজনৈতিক সংকট বেড়েছে বলে মনে করছেন তারা। খুব খারাপ করেছে এটা বলা যাবে না, আবার খুব ভালো করেছে এটাও বলা যাবে না, কিন্তু রাজনৈতিক সমস্যাটা রয়ে গেছে। জনগণ স্বাভাবিকভাবে আশা করছিল যে এই সমস্যার সমাধান 6 মাসের মধ্যে হবে। সরকারি দল ও বিরোধী দলের অবস্থানটা এত দূরবর্তী যে এই সমস্যার সমাধানটা হয়নি, এবং আগামী কিভাবে হবে সেই প্রশ্নটা রয়ে গেছে। জুলাই সনদ, জনগণের প্রতি অঙ্গীকার, বিএনপির তার নির্বাচনী ইশতেহার, বিরোধী দলের নির্বাচনী ইশতেহার, এর সমন্বয় করেই একটা সমাধানে আসা। প্রতীকী কাজ করতে পছন্দ করে, ফাইন, এটা দরকার আছে, কিন্তু একেবারে দৃশ্যমান অগ্রগতি এখনো দেখার চোখে পড়েনি। অর্থনীতির ক্ষেত্রে বলেন, রাজনীতির ক্ষেত্রেও বলেন, সামাজিক নীতির ক্ষেত্রেও বলেন, আমি তো কিছু দেখি না। তবে একটা আপাত স্থিতিশীলতা আছে। বিশ্লেষকরা বলছেন, শুধু সংখ্যাগরিষ্ঠতার জেরে কোনো সিদ্ধান্ত যেন না নেয় বিএনপি সরকার। যে কোনো সিদ্ধান্তের যৌক্তিক ব্যাখ্যা তুলে ধরার আহ্বান তাদের। মহান এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতেই শপথ নিয়েছিলেন নতুন নির্বাচিত সরকার প্রধান এবং তার মন্ত্রিসভা। দেশে দীর্ঘদিন বাদে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার গঠন করে গণতান্ত্রিক অভিযাত্রা শুরুটাই হচ্ছে এই নতুন সরকারের 6 মাসের সবচেয়ে বড় অর্জন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এখনও জুলাই সনদ কিংবা সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর দ্বিধা বিভক্ত অবস্থান খানিকটা শঙ্কা জাগিয়েছে তাদের মনে। তারা বলছেন, আগামীতে সত্যিকার অর্থে জনপ্রতিনিধিরা এই সংসদকে মহান করে তুলবে, কার্যকর করে তুলবে এবং রাজনৈতিক ঐক্য ধরে রেখে জনগণের জীবনমানের উন্নয়ন ঘটাবে, এমন প্রত্যাশাই করছেন তারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 6 মাসে সরকার দেশকে নতুন কিছু দিতে পারেনি। ফ্যাসিবাদ আমলে সবকিছু চালু রাখাই তাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এমন মূল্যায়ন করে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট নেতারা বলছেন, সরকারের কথা কাজে গণতান্ত্রিক আচরণ দেখা যাচ্ছে না, বরং আগের মতোই বিভাজনের রাজনীতি শুরু করেছে। তাদের মতে গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যর্থতা সহ সরকারের শুরুটা ভালো হয়নি। সামনের দিনগুলো নিয়েও আশান্বিত হওয়ার মতো কিছু নেই। সরকারের 6 মাস নিয়ে বিরোধী নেতাদের মতামত তুলে এনেছেন সহকর্মী শামীম রেজা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনে জয়লাভ করে সরকার পরিচালনার 6 মাস পার করতে যাচ্ছে বিএনপি। বিরোধী দলের নেতারা মনে করেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষায় যে অভ্যুত্থান হয়েছিল তা হোঁচট খেয়েছে। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। বিএনপি সরকার ক্ষমতা নিয়েই গণভোটের রায় উপেক্ষা করে শুরুতেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের মূল্যায়ন, বিএনপি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে না পারায় দেশ আবারও পুরনো পথে হাঁটছে। দেশে পরিবর্তন আসার কথা, সেগুলো হয়নি। জনগণের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হয় না। কারণ হলো, আমরা যে সুযোগটা পেয়েছিলাম সেই সুযোগটা আমরা কাজে লাগাইতে পারিনি। সে সরকার এখনো পর্যন্ত তারা খুব বেশি ভালো করছে না। তারা এই 6 মাসের যে জার্নি, তাতে নাগরিক সেবা যেগুলো আছে সেগুলো তারা প্রপারলি জনগণের কাছে পৌঁছাতে পারেনি। আবার আর একটা জিনিসও আছে, সেটা হলো প্রশাসনে দলীয়করণ। আমার বক্তব্য রাখার অধিকার, আমার মিছিল করার অধিকার, এই জন্যই তো আমরা লড়াই করলাম আর কি। সেখানে যদি আপনি বাধায় দেন তাহলে বোঝা যাবে যে ইউ আর অলরেডি গোয়িং ব্যাক, পিছনে যাচ্ছেন। আবার এই কাজটা তো স্বৈরাচার করে।
বিরোধী দলীয় নেতাদের দৃষ্টিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে না পারা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। সেই সাথে আছে গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকটে চরম জনভোগান্তি। শুধুমাত্র জ্বালানির যে দাম বাড়ানো হয়েছে বিষয়টা এরকম না, এই জ্বালানি খাতকে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাওয়ার কথা সরকার বলছে। তো এটা তো একটা অশনি সংকেত। যদি এরকম যেটা জ্বালানি সার্বভৌমত্বের মতো বিষয়কে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাওয়া হয়, তো জনগণকে তো সেখানে জিম্মি হয়ে পড়তে হবে, এবং জনগণ যদি বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস এই বিষয়গুলোতে জিম্মি হয়ে পড়ে, তো সেক্ষেত্রে বাংলাদেশের সামনে একটা বড় ধরনের ভোগান্তি। সরকারের 1 নম্বর ব্যর্থতা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী অক্ষটা আমরা গড়ে তুলেছিলাম, সবাইকে নিয়ে বাংলাদেশটাকে গড়ে তোলা, সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে নাই। আগে যে আওয়ামী লীগ বিভাজনের রাজনীতিটা করেছে, একই বিভাজনের রাজনীতি করছে। জনগণ যখন এক ন্যায়সঙ্গত কথা বলে, সেই মতের বিরুদ্ধে গেলে আপনি আসলে নিজেই জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। নিজেকে এত শক্তিশালী ভাবা ঠিক না। পুলিশ দিয়ে যদি গদি রক্ষা করা যেত তাহলে হাসিনাই পারত। আর প্রশাসনে দলীয় লোক নিয়োগে গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট হয়েছে বলেও অভিযোগ বিরোধী জোটের। সার্বিকভাবে গত 6 মাসে সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনায় সরকার দেশ পরিচালনায় ব্যর্থ বলে দাবি 11 দলীয় নেতাদের। দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। 6 মাস পূরণ হলো বিএনপি সরকারের। সাধারণ মানুষের বিপুল প্রত্যাশার কতটুকু পূরণ হয়েছে এই 6 মাসে, কি বলছেন গ্রামের মানুষ? সাম্প্রতিক সময়ে তীব্র লোডশেডিং এবং গ্যাস সংকট বেশ ভোগান্তিতে ফেলেছে সাধারণ মানুষকে। জানবো প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশা ও প্রাপ্তির কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিপুল প্রত্যাশা গড়ে ওঠে মানুষের মাঝে। ভোটে বড় বিজয়ের পর 6 মাস পূর্ণ হলেও বিএনপি সরকারের সময়টা খুব বেশি না হলেও চাওয়া পাওয়ার হিসেব করছেন অনেকে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রথম 6 মাসেই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করেছে সরকার, যা কিছুটা স্বস্তি দিয়েছে উপকারভোগীদের। তবে দ্রুত এর আওতা বাড়ানোর দাবি গ্রামাঞ্চলের মানুষের। পাশাপাশি সার সহ কৃষি উপকরণের দাম কমানো ও চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিতের তাগিদও দিয়েছেন তারা। ফ্যামিলি কার্ডের টাকা 2 মাস পেয়েছি, খুব ভালো লেগেছে। আমি বিধবা মানুষ, আমাকে কেউ আগে কার্ড করে দেয়নি। বাচ্চাটার আমার কিডনির সমস্যা, এই কিডনির সমস্যার উপকরণের জন্য আমার টাকাটা ধরেন কাজে লাগে। এই যে কৃষক কার্ড আমাদেরকে দিয়েছে প্রধানমন্ত্রী সাহেব, এটা দেওয়াতে আমাদের খুব উপকার হয়েছে। আমার একটা অনুরোধ প্রধানমন্ত্রীর কাছে, এই কৃষি কার্ডটা যাতে সারা বাংলাদেশে ছড়াই দেওয়া হয়। সরকারের কাছে দাবি করছে যাতে সার কমানো যায় এবং আমরা চাষি, গরিব চাষি আছে অনেকে, যাতে বাঁচতে পারে। বিগত বছরগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ ছিল সাধারণ মানুষের মাঝে। প্রথম 6 মাসে সরকার কতটা সফল এই সমস্যা সমাধানে, কি বলছেন গ্রাম অঞ্চলের মানুষ? সরকার যে প্রতিশ্রুতি দিছিল বাঙালির দেশবাসীর উদ্দেশ্যে, সরকার ঠিক মতনই চলছে। 6 মাসে কি বুঝবো, ভালো মন্দ কিছু বোঝা যায় না। এলাকার সন্ত্রাস বেশি, কোনো নিরাপত্তা নেই। এলাকায় যেমন মাদকের মাত্রাটা এখন অনেক বেশি, মানে চাই মাদক নিরাময় হোক। সরকার থেকে কাছে আশা করি আমাদের নিরাপদ, আমরা শান্তিতে বাস করতে পারি, মাদক যাতে এলাকা থেকে দূর হয়। সম্প্রতি আমদানি করা এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় ব্যাহত হয় বিদ্যুৎ সরবরাহ, যাতে বেশ ভোগান্তি পোহাতে হয় গ্রামাঞ্চলের গ্রাহকদের। জ্বালানি সংকট নিরসনের পাশাপাশি কর্মসংস্থান তৈরিতে জোর দেওয়ার আবেদন সাধারণ মানুষের। আমাদের সমস্যা একটাই ঘাটতি, শুধু কারেন্টের ঘাটতি। দেশে লোহার দাম বেশি, কয়লার দাম বেশি। বর্তমান ব্যবসা বাণিজ্য কিছু নাই, সংসার চালানো খুব কষ্ট হয়ে যায়। যেমন 100 কুশাল আলছি বেচা কিনা নাই। আমরা গরিব মানুষ, যে দ্রব্যমূল্যের যে জিনিসের দাম, তাতে আমরা এই দিন মজুরি খাটে আমাদের হয় না। বেকার যারা আছে, অন্তত বয়স্ক, এইসব ছেলে মেয়েদের চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার খাল ও নদী খনন। এরই মধ্যে বিভিন্ন স্থানে খাল খননের সুফলও মিলেছে। সঠিক পরিকল্পনা ও স্বচ্ছতার সাথে প্রকল্প বাস্তবায়নের পরামর্শ স্থানীয়দের। যে জঙ্গল ছিল, এখানে দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না, এত নোংরা, এত পরিবেশ খারাপ ছিল। ঝিনাইখড়ি খাল খনন করার পরেই আমাদের এখানকার মানুষের অনেক উপকার হয়ে গেছে। খাল খনন করাতে আমরা কদিন আগে যে বর্ষাটা ছিল, বর্ষা মৌসুমে আমরা অনেক লোক যারা মাছ মারে জীবিকা নির্বাহ করে মাছ পেয়েছে, মাছ বিক্রি করে তাদের জীবন চালাইছে, পরিবার চালাইছে। আমরা সবাই খুশি,
এবং আঙ্গারের জন্য খুবই উন্নয়নমূলক কাজ হয়েছে। সামনের দিনগুলোতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার আরও তৎপর হবে, এমনটাই চাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর। জারিন অর্নি, যমুনা নিউজ। সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক 300 মেগাওয়াট বিদ্যুৎ মিলবে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে। সেজন্য পরীক্ষা নিরীক্ষা চলছে জোরে সোরে। সব ঠিক থাকলে কয়েক মাসের মধ্যেই প্রথম ইউনিট পূর্ণ উৎপাদনে যাবে। মন্ত্রী ও উপদেষ্টা জানালেন, পারমাণবিক বিদ্যুৎ সঞ্চালন নিয়ে আরও যাচাই বাছাই চলছে, মাথায় রাখতে হচ্ছে নানা ঝুঁকিও। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিয়ে বিপদে আছে বাংলাদেশ। প্রকট হচ্ছে লোডশেডিং। এই অবস্থায় বিকল্প হিসেবে বারবার আসছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের নাম। কবে নাগাদ এখান থেকে বিদ্যুৎ মিলবে সেই ভাবনা চলছে জোরে সোরে। এরই মধ্যে প্রথম ইউনিটের রিঅ্যাক্টরের চুল্লিতে ইউরেনিয়াম প্রবেশ করানো হয়েছে। 2 ধাপে সফল হয়েছে 2100-র বেশি পরীক্ষা, আরও বাকি কয়েকটি। প্রতিটি বিষয় যাচাই করে অনুমোদন দিচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বলা হচ্ছে, একবার চালু হলে রূপপুর থেকে সমান হারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে 24 ঘন্টা। নতুন জ্বালানি দিতে হবে প্রতি 1.5 বছর পর পর। এ সময় একটি ইউনিট বন্ধ থাকতে পারে সর্বোচ্চ 2 মাস। নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর থেকে যে ইলেকট্রিসিটি প্রডিউস হয় সেটার টলারেন্স লেভেল, এরর টলারেন্স লেভেল ইজ ভেরি লো, different than other electricity. So we need to make sure যে national grid connect হবে রূপপুরে, that national grid has that capacity to have the lowest possible error rate, so transmission যেন কোনো প্রবলেম না হবে। এই জন্য আমরা পিজিসিবি এবং ট্রান্সমিশন এবং পাওয়ার সবের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে আমরা কাজ করছি। রূপপুর থেকে পারমাণবিক বিদ্যুৎ সঞ্চালনে মূলত বাঘাবাড়ি 230 কেভি, বগুড়া 400 কেভি ও গোপালগঞ্জের আরেকটি 400 কেভির অবকাঠামোর কথা ভাবা হয়েছিল। এরই মধ্যে বেশিরভাগের কমিশন শেষ। তবে পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ সঞ্চালনে দরকার আরও প্রস্তুতি। নিউক্লিয়ারের স্পিড, নিউক্লিয়ারের যত দ্রুত গতিতে চলে, এগুলোকে সিনক্রোনাইজ করার মতো ব্যবস্থা আমাদের এফিশিয়েন্ট না। যে কোনো সময় দেশে এরকম সিনক্রোনাইজ না করে যদি আমরা যাই, তাহলে কোলাপস করতে পারে। পিসিবিতে করাচ্ছে এবং আমি বিদেশি কনসালটেন্ট নিয়ে এসেও এটাকে, যারা যেসব দেশের নিউক্লিয়ার পাওয়ার আছে তাদের নিয়ে এসে স্টাডি করে আমাদের কি আপগ্রেডেশন করতে হবে। শেষ পর্যন্ত রূপপুরের বিদ্যুৎ কত দামে মিলবে তা এখনও চূড়ান্ত নয়। পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর আলাদা ক্রয় চুক্তি হবে পিডিবির সাথে। কাজের শুরুতে প্রতি ইউনিটের দাম বলা হয়েছিল 3 থেকে 4 টাকা, কিন্তু প্রকল্পের ব্যয় বৃদ্ধির কারণে বদলে গেছে অনেক সমীকরণ। রূপপুরের অনেকগুলো পেমেন্ট এই মুহূর্তে আটকে আছে বলে আমরা জানি, যেহেতু রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সিস্টেমে কিছু বাদ দেওয়া আছে। ফলে বাংলাদেশ এই চ্যানেলগুলো ব্যবহার না করতে পারার কারণে রাশিয়ার সঙ্গে বেশ কিছু পেমেন্টসের কিছু ডিফারমেন্ট হচ্ছে, আটকে আছে। সেই কারণেও এই কাজগুলো শ্রুত যাচ্ছে কিনা সেটা পরিষ্কার না আমাদের কাছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা 2028 সালে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য আবারও অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের অনুরোধ দ্রুত পদক্ষেপ নিতে ভারতীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে ঢাকা। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছিল। তবে গত 5 আগস্ট নয়াদিল্লিতে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনার প্রকাশ্য মিডিয়া ইন্টারাকশনের কারণে সফর ঘিরে চলমান প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই অবস্থায় তারেক রহমানের দিল্লি সফরের জন্য উপযুক্ত ও অনুকূল পরিবেশ তৈরির উপর জোর দিচ্ছে সরকার। মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এ লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের অনুরোধে দ্রুত পদক্ষেপ নিতে ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। We are of the view that a propitious environment needs to be created for this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals. পাশাপাশি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী শহীদ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তদেরও বাংলাদেশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। And to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Osman Hadi
in compliance with our bilateral extradition treaty. We are awaiting their response. পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে প্রতিবেশী সহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক চায় সরকার, কিন্তু সেটি হতে হবে সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 2005 সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার 21 বছর পরও বন্ধ হয়নি উগ্রবাদী কার্যক্রম। সাম্প্রতিক সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা নতুন করে উদ্বেগ ছড়িয়েছে জনমনে। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানের পর কারাগার থেকে ছাড়া পাওয়া উগ্রবাদী সংগঠনের সদস্যরা এসব কর্মকাণ্ডের সাথে জড়িত কিনা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে উগ্রবাদী এসব কার্যক্রমে ভূ রাজনৈতিক প্রভাব রয়েছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। রিয়াজ রায়হানের রিপোর্ট, বিস্তারিত। প্রেসার কুকার বোমা উগ্রবাদী তৎপরতায় বাংলাদেশে নতুন সংযোজন। সম্প্রতি সাভারে উদ্ধার করা এই বোমাটি দূর নিয়ন্ত্রিত বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ, যাত্রাবাড়ি, কুমিল্লার শিব মন্দির, ঢাকার মতিঝিল সহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা একই সূত্রে গাঁথা বলে প্রাথমিক ধারণা কর্মকর্তাদের। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামিনে মুক্ত 90 জেএমবি সদস্য মামুন ওরফে বোমারু মামুনের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ। 2017 সালে রাজধানীর পান্থপথের একটি হোটেলে বিস্ফোরণের পর তাকে গ্রেফতার করা হয়। কেউ যদি তার নিজের মতাদর্শকে উগ্রবাদের আড়ালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, এবং আমাদের মূল কনসার্ন হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সুতরাং যে কোনো ফর্মেটে যদি এই ল এনফোর্সিং সিচুয়েশন যদি খারাপ হয়, আমরা অবশ্যই ইন্টারফেয়ার করব, এবং সেক্ষেত্রে যারাই এর সাথে জড়িত থাকুক না কেন আমরা যথাযথ ব্যবস্থা নেব। বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ থাকলেও তা এখনও আতঙ্কের পর্যায়ে যায়নি বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে এখনই সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। সরকার এবং সরকারের যে অ্যাপারেটার্স যারা আছে, যারা নিরাপত্তা নিয়ে দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে কখনো ডিনাইল মোডে যাইতে নাই। হোয়াট ইজ ডিনাইল মোড? যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই, এই যে একটা পারসেপশন, এইটা কোনো অবস্থাতেই ওই মুডে যাওয়া যাবে না, বিশেষ করে কার্যক্ষেত্রে অসম্ভব। এটা আমাদের ইকোনমির উপর একটা বিশাল একটা ইম্প্যাক্ট ফেলে। এইসব ঘটনা যদি ঘটতে থাকে, ইনভেস্টররা বাংলাদেশে আসতে চাইবে না, ইনভেস্ট করতে চাইবে না। সুতরাং সার্বিকভাবে দেশের উন্নয়নের জন্য এইসব ঘটনা ইটস নট গুড, এগুলো আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার উগ্রবাদী তৎপরতা নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল, যেখানে সরাসরি বাংলাদেশের নাম উল্লেখ না করলেও এই অঞ্চলের বিভিন্ন দেশে আল কায়দা তাদের শাখা খোলার চেষ্টা করছে বলে শঙ্কা প্রকাশ করা হয়। প্রতিবেদনটিকে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব সহকারে নিলেও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন এই অঞ্চলকে উত্তপ্ত করার ভূ রাজনৈতিক কৌশলের অংশ এই প্রতিবেদন। জাতিসংঘ এমন কোনো স্টেটমেন্ট দেয় নাই যেখানে বলেছে যে আল কায়দা বাংলাদেশে সক্রিয়। তাহলে কি বুঝতে হবে? বুঝতে হবে এটা ইন্ডিয়ান চক্রান্ত থ্রু মিডিয়া, এবং এইটাকে নিয়ে দ্য হিন্দু পত্রিকার এই রিপোর্টটাকে নিয়ে বাংলাদেশের অনেক মিডিয়া এটাকে ছড়ানোর চেষ্টা করছে। আই হ্যাভ নট সিন, আমি কিন্তু একটাও কোনো স্টেটমেন্ট দেখি নাই, অফিসিয়াল স্টেটমেন্ট দেখি নাই যেখানে বাংলাদেশের নাম জাতিসংঘ উচ্চারণ করেছে। আমরা যথাযথ প্রতিবেদনটুকু আমরা গুরুত্ব দিই এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিই। আর যদি আমরা যদি তদন্তে দেখি বা আমাদের গোয়েন্দা তথ্যে দেখি যে না হয়তো বা তথ্য সঠিক নয়, সেক্ষেত্রে আমরা ইগনোর করি, কিন্তু আমরা সবসময় এই বিষয়গুলো মনিটরিং করি এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে। সন্ত্রাস ও উগ্রবাদের নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বাড়াতে নতুন নতুন কৌশল প্রণয়নের পরামর্শ বিশ্লেষকদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে গতরাতে উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে। অভিযুক্ত হল প্রভোস্ট অধ্যাপক ডক্টর ইলিয়াস আল মামুনের পদত্যাগের দাবিতে রোববার সন্ধ্যা থেকে দফায় দফায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে প্রভোস্টকে দীর্ঘ 7 ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। মধ্যরাতে প্রভোস্টকে উদ্ধারের সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। হলের নানা সংকট নিয়ে ফেসবুকে পোস্ট দেন রোবোটিক্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম। এতে ক্ষুব্ধ হন প্রভোস্ট অধ্যাপক ইলিয়াস আল মামুন। নিজ কক্ষে আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন ওই শিক্ষার্থী।
ঘটনার জেরে রোববার সন্ধ্যায় প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। প্রশাসন ও ডাকসু প্রতিনিধিদের দফায় দফায় চলে রুদ্ধদ্বার বৈঠক। সমাধান না আসায় প্রভোস্টকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। কেউ স্যারের বিরুদ্ধে ভয় পেয়ে কখনো কোনো পোস্টেজ দেয় না, বাট আমি গার্ডস নিয়ে পোস্টটা দিছি, রিস্ক নিয়ে। আমি জানি স্যার এমন সাইবার অপরাধে মামলা করবে, এরকম পোস্ট করার কারণে হুমকি দামকি দিয়েছে, এরকম আমার কান্না দেখে ভয় পেয়ে গেছে যে আমি এরকম কান্না করতেছি, চিল্লে চিল্লে কাঁদতেছি। আমি যে ঘটনা এখানে ঘটছে, এখানে ঘটে গেছে, এখানে শেষ। এটা যদি বিপিজিএস কিছু জিজ্ঞেস করে বলো মীমাংসা হয়ে গেছে। মাস্টার্সে পড়ুয়া শিক্ষার্থী প্রভোস্ট নিজে উপস্থিত থেকে হলের কিছু সন্ত্রাসী স্টাফ নামে যারা এখানে চাকরিরত আছে, এই সন্ত্রাসীদেরকে ডেকে নিয়ে তাকে বিভিন্নভাবে শারীরিক হেনস্থা করা হয়েছে, তাকে মানসিক টর্চার করা হয়েছে। আলোচনার মাঝেই সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। পাল্টাপাল্টি অভিযোগ করে উভয় পক্ষ। তাদের সরকার দলীয় যে ছাত্র সংগঠন আছে, তারা যেমন টিচার তাদের প্রশাসনকে শেল্টার দেয়, প্রশাসন থেকে একইভাবে তাদেরকে শেল্টার দেয়। সেই ঘটনাটা এখানে ঘটছে। এই একটা ঘটনাকে ভিন্ন প্রেক্ষিতে নিয়ে যে শিবিরের মবক্রেসি তৈরি হয়েছে এবং তারা আজকে এই ঘটনার জন্য মূল দায়ী, এবং আজকে তাদের জন্য আজকে আমাদের হলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যদি মূল উদ্ঘাটন করে যদি আমরা পাই স্যার দোষী, তাহলে আমরা অবশ্যই তার বিচার চাই। প্রায় 7 ঘন্টা অবরুদ্ধ থাকার পর ছাত্রদলের সহযোগিতায় হল ত্যাগ করেন অভিযুক্ত প্রভোস্ট। তবে শেষ পর্যন্ত বিচার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী শিক্ষার্থী। শিবির বাইতে পোলার নামছে, ছাত্রদল বাইতে পোলার নামছে। পরে ইস্যুটা যেটা আমার বিচারের জন্য আমি দাবি তুলছি, সেটা পরে ক্লাসে দাঁড়ালে শিবির মারামারি করলো, ছাত্রদল মারামারি করলো। পরে বিষয়টা সমাধানই হলো না। লাস্ট মোমেন্টে গিয়ে তারা ছাত্রদল কি করছে সেটা দিয়ে প্রভোস্টকে নিয়ে চলে গেল। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। প্রতি বছর চোরাতালির কাজে খরচ হচ্ছে কোটি কোটি টাকা। তবুও দেশের গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া দৌলতিয়া ঘাটে থামছে না নদী ভাঙন। ধীরে ধীরে সংকুচিত হচ্ছে ঘাটের বিভিন্ন অংশ। ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে 2টি ঘাট বন্ধও রয়েছে। কিন্তু এই ঘাটকে স্থায়ীভাবে রক্ষা করবে কে? পানি উন্নয়ন বোর্ড নাকি BIWTA? দায়িত্ব নিয়ে সরকারের 2 পক্ষের মধ্যে চলছে রশি টানাটানি। আর এরই মধ্যে জোড়াতালি দিয়ে সচল রাখা হয়েছে গুরুত্বপূর্ণ এই নৌরুট। বিস্তারিত BM খোরশেদার প্রতিবেদনে। একটু একটু করে বিলীন হচ্ছে পাটুরিয়া ঘাট। 3 নম্বর ফেরিঘাটের এই চিত্রই বলে দিচ্ছে ভাঙনের ভয়াবহতা। বর্ষার করাল গ্রাসে ধসে পড়ছে পার ও প্রতিরক্ষা ব্যবস্থা। ঝুঁকিতে পড়ছে ঘাটের সংযোগ সড়ক সহ বিভিন্ন স্থাপনা। ঘাটের অবস্থা ভালো না, এই লোড গাড়ি নিয়ে ওঠা মেলাকে অনেক কষ্ট হয়ে যায়। যে অফিসারগুলো যারা ঘাটে আসে বা কাজ করে, তাদের যে যে অ্যাক্টিভিটিস কোনো কিছুই নাই। নামে মাত্র কিছু জিও ব্যাগ ফেলছে, 1 ব্যাগ ফেলে 10 ব্যাগের নাম বলছে, তাছাড়া আর বলে নাই। এভাবে তো চলতেছে। টাকা পয়সা আইনা মনে খাইয়ে দিয়ে মনে তারা কোনো ঘাটের কোনো কাজকর্ম কোনো কিছু করতেছে না। পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় 2 মাস ধরে বন্ধ পাটুরিয়া 5 নম্বর ফেরিঘাট। 4 নম্বরও হুমকির মুখে। বিলীন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। প্রতিরোধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ আর উদ্বেগ স্থানীয়দের। 5 নম্বর ঘাট থেকে দাসকান্দি পর্যন্ত BIWTA যে এরিয়া, এখানে কোনো কাজ করে না, কোনো গুরুত্ব নাই এদের। আমরা পাটুরিয়া ঘাটের জনগণ এই ভাগাভাগি দেখতে চাই না। আমরা নদী শাসনের কাজ চাই। আমরা অনেক মানববন্ধন করছি, আমরা এই তাল বাহানার দেখতে চাই না। ভাঙন অব্যাহত থাকায় প্রভাব পড়ছে ফেরি চলাচল ও যানবাহন পারাপারে। অথচ ভাঙন রোধে গেল 1 বছরে 2 কোটিরও বেশি টাকা খরচ করেছে BIWTA। 4 এবং 5-এর মাঝখানে ভাঙছে, 3 এবং 4-এর মাঝখানে ভাঙছে, লঞ্চ ঘাট এবং 3-এর মাঝখানে ভাঙছে। শুধু খালি আমাদের ঘাটগুলোই আছে, আর অন্য 2 পাশ দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। এই ব্যাপারে তাদের সাথে আমরা আলোচনা করেছি। তারা আমাদের ঘাটগুলি সংস্কার করতেছে, কিন্তু এখন ওই কাজগুলি কে করবে? তারা করবে না পানি উন্নয়ন বোর্ড করবে, এটা আমরা ঠিক জানতেছি না। ঘাট রক্ষার দায়িত্ব কার? এ নিয়ে শুরু থেকেই বিপরীতমুখী অবস্থানে BIWTA ও পানি উন্নয়ন বোর্ডের। সরকারি 2 দপ্তরের এই টানাপোড়েনে আটকে আছে স্থায়ী সমাধান। BIWTA কে যদি 20 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা এই পাটুরিয়া এবং দৌলতিয়া ফেরিঘাট ভাঙন রোধে আমরা কাজ বাস্তবায়ন করতে পারবো। এই বরাদ্দের জন্য আমরা পরপর 3টে চিঠি দিয়েছি। অর্ধপতি পর্যন্ত আমরা কোনো বরাদ্দ এখন পর্যন্ত পাইনি। BIWTA কর্তৃপক্ষ যদি আমাদের কাছে যে কোনো সময়, আমি মাঠ পর্যায়ে থেকে বলছি, মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে কোনো কারিগরি সহযোগিতার জন্য সহযোগিতা চাই। আমরা ইতিমধ্যে অনেকবার করেছি এবং আমরা বর্তমানে এবং অতীতে আমরা করার জন্য প্রস্তুত আছি।
ঘাট রক্ষার নামে 1 বছরে 2,20,00,000 টাকা খরচ নিয়ে নানা অভিযোগ থাকলেও আরো 20 কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে বিআইডব্লিউটিএ। স্থানীয়দের অভিযোগ, টাকা খরচে আগ্রহ যতটা, দায়িত্ব পালনে ততটা মনোযোগী নয় সরকারি প্রতিষ্ঠানগুলো। তাই ভাঙন থেকে মুক্তি মিলছে না নদী তীরবর্তী মানুষের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। প্রায় 5 কোটি টাকায় নির্মিত খাগড়াছড়ি আবহাওয়া পর্যবেক্ষণাগার পড়ে আছে অব্যবহৃত। অবকাঠামো যন্ত্রপাতির সব আছে, শুধু নেই জনবল। পুরো দপ্তর চালনায় একজন বেলুন মেকার, ফলে মিলছে না আবহাওয়া পূর্বাভাস, দুর্যোগের বার্তা। পাহাড়ি জনপদে দুর্যোগজনিত ক্ষয়ক্ষতিও রোধ করা সম্ভব হচ্ছে না। অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ি, তবে এর আড়ালেই লুকিয়ে থাকে পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা আর পাহাড় ধসের আতঙ্ক। দুর্যোগপ্রবণ এই জেলায় আবহাওয়া বার্তা যেখানেই সবচেয়ে দ্রুত ও নির্ভুল পাওয়ার কথা, সেখানেই খাগড়াছড়ি আবহাওয়া পর্যবেক্ষণাগারটি কার্যত অচল। 2014 সালে জেলার দিঘিনালার পোমাংপাড়ায় প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এটি, যেখানে আছে বাতাসের গতিবেগ, বৃষ্টিপাত, বায়ুচাপ, তাপমাত্রা ও বাতাসের দিক নির্ণয়ের আধুনিক যন্ত্রপাতি। অভিজ্ঞ পর্যবেক্ষণ কর্মকর্তা ও প্রযুক্তিবিদ দিয়ে এটি চালানোর কথা থাকলেও একজন মাত্র বেলুন মেকার দিয়ে চলছে কার্যক্রম। জনবল সংকটে বন্ধ স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ব্যবহার। টোটাল 8টা পোস্ট, কিন্তু জনবল অভাবে আমি এখানে বর্তমানে একা ডিউটি করি। এবছরও প্রায় দিঘিনালা উপজেলায় 5 কোটি টাকার রাস্তা অর্থাৎ ফসল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সিগন্যাল পাইতাম, তাহলে হয়তো আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে আমাদের অনেকটা বিপদগ্রস্ত জায়গা থেকে রক্ষা হইতে পারতাম। এখানে কোনো আবহাওয়াবিদ বা কোনো অফিসারই এখানে নিয়োগ দেওয়া হয়নি। বন্যার পানি মানুষের ঘরে ঢুকে যায়, তখন আমাদের কাজ করতে একটু অসুবিধা হয়ে যায়। আবহাওয়া অফিসটাকে সক্রিয় করার জন্য পর্যাপ্ত জনবল নিয়োগ করা দরকার। ভৌগোলিক বৈশিষ্ট্য এবং জলবায়ু পরিবর্তনের কারণে পাহাড়ের আবহাওয়া পূর্বাভাসের গুরুত্ব অপরিসীম। সঠিক বার্তার উপর অনেকাংশে নির্ভর করে কৃষি ও ফল চাষ। দুর্যোগের পূর্বাভাস পেলে জানমালের ক্ষয়ক্ষতি রোধ সম্ভব। আবহাওয়া অফিসের সাথে আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে যোগসূত্র তখন মিলিয়ে আমরা জেলা প্রশাসন থেকে বা যারা বন্যা এবং দুর্যোগ মোকাবেলা করেন তাদের দিক থেকেও আমরা একটা আগাম বার্তা পাইতাম। এই এলাকার মানুষের জীবন মান সবকিছু রক্ষার্থে কিন্তু এই অফিসটার কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি। আবহাওয়া অফিসটা যদি কার্যকর থাকে তাহলে আমরা কিন্তু পরিকল্পিতভাবে আমরা জীবনযাপন করতে পারি, আগাম প্রস্তুতি নিতে পারি। আবহাওয়া পর্যবেক্ষণাগারে নানামুখী সংকট নিরসনের উদ্যোগ গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। সরকারের সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং যোগাযোগ অব্যাহত আছে। আশা করছি সংশ্লিষ্ট অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তর এই বিষয়টি নিয়ে কাজ করবে। জুবাইর রিফাত, যমুনা নিউজ। হাওড় অঞ্চলে বড় ফসলের দুর্যোগের ঝুঁকি কমাতে ভর্তুকি মূল্যে আধুনিক যন্ত্রপাতির দাবি জানিয়েছেন নেত্রকোনার চাষিরা। কৃষকরা বলছেন, দ্রুত ফসল তুলতে এবার পর্যাপ্ত হারভেস্টার মেশিন পাওয়া যায়নি। এজন্য ফসলের ক্ষতির পরিমাণ বেড়েছে। ক্ষতি হওয়ার পর ভর্তুকি না দিয়ে স্থায়ী সমাধানের প্রয়োজন আধুনিক যন্ত্রপাতি। কৃষকের কথা মাথায় রেখে হাওড়া অঞ্চলের আধুনিক যন্ত্রপাতি সরবরাহে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। গেল মৌসুমে অতিবৃষ্টি আর ঢলের পানিতে নেত্রকোনার হাওড়াঞ্চলে এভাবেই তলিয়ে যায় কৃষকের বছরের একমাত্র বুড়ো ফসল। চোখের সামনে পাকা ধান তলিয়ে যেতে দেখলেও কিছুই করার ছিল না তাদের। কিছু কিছু এলাকায় ধান কাটার আধুনিক যন্ত্র, হারভেস্টার থাকলেও তা ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সব মিলিয়ে জেলার 70,000 হেক্টর জমির ফলন নষ্ট হয়। বছর বছর আগাম বন্যা আর পাহাড়ি ঢলের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে সরকারের সহযোগিতা চায় ক্ষতিগ্রস্ত চাষিরা। ভর্তুকি না দিয়ে পর্যাপ্ত আধুনিক যন্ত্রপাতি সরবরাহের দাবি কৃষকের। একটা ওয়ার্ডে 4-5টা গ্রামের মধ্যে একটা হারভেস্টার, এবং হাওরগুলো খুব বড় বড়, এখানে একটা হারভেস্টারে পারে না। এই লাগানোর টিয়া করতে হয়েছে, কাটার টিয়া করতে হয়েছে, সার টিয়া করতে দিয়ে দোষী আরো মেশিন বরাদ্দ করুন, আমরা কৃষকের কিছুটা বাঁচা যাইব। নাহলে তো যেমন বৃষ্টির পানিতে ডুবে যাইব।
কৃষকের এমন দাবির পরিপ্রেক্ষিতে সরকার হাওর অঞ্চলের কৃষিতে আধুনিকরণের উদ্যোগ নিচ্ছে। সম্প্রতি কলমাকান্দার হাওর পরিদর্শন শেষে উপজেলাকে পাইলট প্রকল্প হিসেবে কৃষিতে শতভাগ আধুনিক যন্ত্রের ব্যবহারের পদক্ষেপ নেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। আমরা যদি এই কৃষিকাজে ধানের চারা তৈরি এবং চারা রোপণ, কর্তন, মাড়াই এবং শুকানো প্রত্যেকটা কাজ যদি বিশেষ করে হাওরবাসীরা যদি মেশিনের মধ্যে করতে পারে, আমার মনে হয় যে আগাম বন্যা থেকে তারা তো রক্ষা পাবেই এবং এই বিশাল অঙ্কের যে প্রোডাকশন, যে ফসল উৎপাদন হবে, এটা সারা দেশের জন্য উপকার হবে। চীন, জাপান সহ উন্নত দেশ থেকে কৃষি যন্ত্র আমদানির মাধ্যমে দেশের কৃষি ব্যবস্থাকে গতিশীল করতে সরকারের পরিকল্পনার কথা জানালেন নেত্রকোনার 1 আসনের সংসদ সদস্য। কমিউনিটি বেসড হারভেস্টিং সিস্টেমটা আমরা চালু করব। অফকোর্স প্রশাসনের যারা আছেন তিনারা এই বিষয়ে কাজ করছেন। আমরা মনে করি আমরা স্পিত লক্ষ্যে পৌঁছতে পারবো। শুধু কলমাকান্দায় নয়, জেলার 7 উপজেলার হাওর অঞ্চল সহ প্রতিটি এলাকায় কৃষিতে ভর্তুকি মূল্যে আধুনিক যন্ত্র সরবরাহের দাবি কৃষকের। তাপস সরকার, যমুনা নিউজ। রাত থেকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিচু এলাকা, তৈরি হয়েছে জলাবদ্ধতা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, বন্দনগরীর কোন কোন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, আর অফিসগামী মানুষ ও স্কুল কলেজের যারা শিক্ষার্থী আছেন তারা কিভাবে গন্তব্যে পৌঁছাচ্ছেন? পূর্বী, আমি যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা। এখানে হাঁটু পরিমাণ পানি রয়েছে, অর্থাৎ এই এলাকাটিতে সামান্য বৃষ্টি হলেই আসলে হাঁটু থেকে কোমর পরিমাণ পানিতে তলিয়ে যায়। একই সাথে যেহেতু রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের রেলওয়ে স্টেশন, মাদারবাড়ি, হাজিপাড়া, মুরাদপুর, জিসি, কাতালগঞ্জ এসব এলাকা কিন্তু ডুবে গিয়েছে। কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পরিমাণ পানি রয়েছে। ফলে এই যে সকালে যারা অফিসগামী কিংবা স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই আসলে তাদের প্রয়োজনীয় কাজে তারা বের হতে শুরু করেছেন বাসা থেকে। তারা কিন্তু বেশ বিপাকে পড়ছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে দেখেছি এক যুবক, আসলে তিনি যেহেতু পানি বেশি, কোথায় সড়ক কোথায় নালা সেই বিষয়টি তিনি বুঝতে পারেননি, তিনি কিন্তু নালার মধ্যেই পড়েছেন। সব মিলিয়ে কিন্তু এখানকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে কিন্তু এই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার কষ্টে কিন্তু তারা আসলে ভুগছেন। তারা বলছেন যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে যে মেগা প্রকল্পের কাজ চলছে, সেটি আসলে দীর্ঘদিন ধরেই কাজটি চলছিল, সেটি যথাসময়ে বাস্তবায়ন না হওয়ায় একই সাথে সাধারণ নাগরিকদেরও আসলে অসচেতনার কারণে এই যে দুর্ভোগ, সেটি আসলে দিন দিন আসলে বাড়ছে। আপনি দেখছেন পানির উপর ককশিট, পলিথিন, গৃহস্থলী, নানা পণ্য, প্লাস্টিকের বর্জ্য, সেই জিনিসগুলোই কিন্তু আসলে ভাসছে। ফলে এই যে প্লাস্টিকের জিনিসগুলো, সেগুলো কিন্তু নালা নর্দমা কিংবা খালে গিয়ে ভরাট হয়ে যাচ্ছে, পানির প্রতিবন্ধকতা তৈরি করছে। ফলে এই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার কষ্ট কিন্তু সাধারণ মানুষ বছরের পর বছর তারা পোহাচ্ছে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ আসলে 4টি প্রতিষ্ঠান করছে: সিডিএ, সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা। এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই কাজটি চলছে। প্রায় 14,500 কোটি টাকার যে মেগা প্রকল্প, এটির কাজ আসলে যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত এই যে দুর্ভোগ, সেটি আসলে থাকবে। এমনটি আসলে আমাদেরকে যারা এই প্রকল্পগুলো বাস্তবায়ন করছে সংস্থাগুলো আসলে জানিয়েছে। পূর্বী, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একদিকে ইউক্রেনের মাটিতে রুশ হামলা, অন্যদিকে রুশ ভূখণ্ডে পাল্টা আঘাত। দুই পক্ষের হামলা পাল্টা হামলায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে যুদ্ধের পরিস্থিতি। মস্কোর দাবি, রুশ ভূখণ্ড লক্ষ্য করে 800-র বেশি ড্রোন ছড়েছে ইউক্রেনীয় বাহিনী, যা চলতি বছরের সবচেয়ে বড় হামলা। জবাবে ইউক্রেনীয় ভূখণ্ডেও পাল্টা অভিযান চালিয়েছে রাশিয়া। দুপক্ষের লড়াইয়ে প্রাণ গেছে 14 জনের। যেন দাবানলের লেলিহান শিখা, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইউক্রেনের বিভিন্ন স্থাপনা। নতুন করে কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছড়ে রুশ বাহিনী। টার্গেট করা হয় রাজধানী কিয়েভের একাধিক স্থানে। হামলায় আগুন ধরে যায় বিভিন্ন স্থাপনায়। শহরের বাইরের একটি বইয়ের বাজারও আগুনে পুড়ে যায়। রুশ হামলার বড় আঘাত এসেছে ইউক্রেনের শিল্পাঞ্চলেও। জেলেনস্কি নিজ শহর ক্রিভিরিতে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের অন্যতম বড় ইস্পাত কারখানা, যেখানে প্রাণ গেছে অন্তত 2 জনের।
এদিকে রুশ ভূখণ্ড টার্গেট করে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। টার্গেট করা হয় রাজধানী মস্কোকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতেই 822টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা। এর মধ্যে প্রায় 600টি ড্রোন মস্কোর দিকে যাচ্ছিল বলে দাবি ক্রেমলিনের। নতুন এই হামলাকে চলতি বছরের সবচেয়ে বড় হামলা হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া। এদিকে রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়ে একটি ড্রোন। এরপর সেটিকে ভূপাতিত করে ন্যাটোর মিশনে থাকে স্পেনের একটি F-18 ফাইটার জেট। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মার্কিন সেনাদের হত্যা বা জীবিত ধরতে পারলে বিপুল আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে ইরান। রোববার দেশটির সেনাপ্রধান আমির হাতামি দেন এই ঘোষণা। সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জানান, দেশটির কেউ যদি কোনো মার্কিন সেনাকে হত্যা করতে পারে কিংবা জীবিত ধরে সেনাবাহিনীর কাছে তুলে দিতে পারে তবে দেয়া হবে $30,000 পুরস্কার। নারীদের ক্ষেত্রে আর্থিক পুরস্কারের পরিমাণ দ্বিগুণ হবে বলেও মন্তব্য করেছেন তিনি। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ইস্যুতে আলোচনা থমকে থাকার মধ্যে এই মন্তব্য করলেন তিনি। আমাদের কোনো যোদ্ধা যদি কোনো আমেরিকানকে হত্যা বা বন্দী করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে জিহাদের মহান প্রতিদানের পাশাপাশি আমরা তাকে উপযুক্ত পুরস্কার প্রদান করব। এই পুরস্কারের মূল্যমান $30,000 মার্কিন বা প্রায় 5 বিলিয়ন তোমানের সমান। শক্তিশালী ভূমিকম্পের পর খোলা আকাশের নিচেই রাত কাটছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের হাজারো মানুষের। কারো আশ্রয় গাছের নিচে, কেউ তাঁবুতে। খাবার পানির সংকটও দেখা দিয়েছে। ত্রাণের অপেক্ষায় দিন কাটছে দুর্গতদের। সবচেয়ে ঝুঁকিতে আছেন শিশু ও বৃদ্ধরা। ভূমিকম্পে চুরমার হয়ে গেছে ঘরবাড়ি, সহায় সম্পত্তি। তাই রাত নামলেও ঘরে ফেরার সুযোগ নেই তাদের। ইন্দোনেশিয়ায় গাছের নিচে খোলা মাঠে কিংবা অস্থায়ী তাঁবুতেই রাত কাটছে হাজারো মানুষের। কেউ সন্তানকে আগলে বসে আছেন, কেউ আবার একটু গরম পানীয়ের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। ছোট্ট শিশুদের জন্য নেই আলাদা কোনো ব্যবস্থা। তাঁবুর কাঠামোর সঙ্গে কাপড় বেঁধে দোলনার মতো করে রেখেছেন মায়েরা। এখন পর্যন্ত আমাদেরকে একটিও তাঁবু দেওয়া হয়নি। আমরা খুবই হতাশ। এখানে আমাদের 2টি শিশু আছে এবং তারা ভোরের শিশিরের মধ্যেই ঘুমিয়ে আছে। দয়া করে তাদের প্রতি করুণা করুন। সরকারের এই বিষয়গুলোতে মনোযোগ দেওয়া উচিত। নেই পর্যাপ্ত খাবার, নেই বিশুদ্ধ পানি। পরনে যে পোশাক সেটুকুই সম্বল। শুধু সিক্কা অঞ্চলে 3,300-র বেশি মানুষ আশ্রয় নিয়েছেন অস্থায়ী ক্যাম্প কিংবা স্পোর্টস অ্যারেনায়। স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 5,000 মানুষকে। এখানে পর্যাপ্ত খাবার নেই। আমাদের ভাগ্নি 3টি পাউরুটি এনেছিলেন, সেটাই আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি। এমনকি একটি কলাও 3 জনের মধ্যে ভাগ করে নিতে হয়েছে। আমরা একটা গাছের নিচে আশ্রয় নিয়েছি, তাই আমাদের আরও ত্রিপল, পানীয় জল, খাবার দরকার। বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসপত্র নেই। আমরা চাই না ওরা অসুস্থ হোক। এখনো কোনো সাহায্য আসেনি। এরই মধ্যে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে শুরু করলেও তা খুব ধীর গতিতে আসছে বলে জানিয়েছে স্থানীয়রা। আবার ভূমিধসে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি সড়ক। যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত। ফলে দুর্গত এলাকায় পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরাও। ভূমিকম্পে ধাক্কা সামলে এখন ঘরহারা মানুষগুলোর অপেক্ষা কবে ফিরবে স্বাভাবিক জীবনে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শকের এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।